হ্যালো স্টুডেন্টস, লকডাউন চলাকালীন তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে এবং পড়াশোনার ক্ষতির থেকে সবথেকে বড় প্রবলেম হচ্ছে তোমরা সবাই অফলাইন পড়াশোনা করতে এবং অফলাইন পড়াশোনা করার সঙ্গে সঙ্গে তোমরা কী করতে, অফলাইনে পরীক্ষা দিতে এবং অফলাইনে পরীক্ষা দেওয়ার ফলে তোমাদের একটা স্পিড এবং কিভাবে লিখতে হয় সেটা আয়ত্ত এসেছিলো। কিন্তু এই লকডাউনের চলাকালীনের জন্য অফলাইনটা অফ হয়ে যায় এবং তার ফলে কী হয়েছে, তোমাদের যে পরীক্ষা দিতে দিতে থাকতে এবং তার জন্য যে প্র্যাকটিস হতো সেই প্র্যাকটিসটা তোমাদের নষ্ট হয়ে গেছে। তারপরে কীভাবে পরীক্ষাতে লিখতে হয় বা কীভাবে নাম্বার পাবে সেটাতে অনেকের একটু ত্রুটির সৃষ্টি হয়েছে। বিগত কিছুদিন ধরে আমার কাছে যারা অনলাইনে পড়ছে তাদের সঙ্গে আমি কথা বলে এবং তাদের যে প্রবলেম হচ্ছে, তারা কোশ্চেন অ্যাট দ্য টাইম শেষ করতে পারছে না এবং অ্যাপ্রোপ্রিয়েট লিখে উঠতে পারছে না। তার জন্য আমি কিছু পরীক্ষা নিতে স্টার্ট করি। তো সেই পরীক্ষাগুলোর কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে দিতে থাকবো অ্যাজ একটা করে ভিডিও বানিয়ে। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা ফিজিক্যাল পার্টের উপরে একটা কোশ্চেন করেছিলাম, সেই কোশ্চেনের ওপর তোমাদের এই ভিডিওটা আমি তৈরি করছি। আশা করি এই ভিডিওগুলো তোমরা যদি দেখতে থাকো এবং এই কোশ্চেনগুলো যদি ফলো করো, অবশ্যই তোমরা এইচএসে খুব ভালো একটা ফল করতে পারবে। এবং এটা আমি আশা করছি যে এখান থেকে যে কোশ্চেনগুলো আমি করব বা পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিছু কোশ্চেনের পিডিএফ ফাইলের সেট আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে। সেই কোশ্চেনগুলো থেকেই আশা করছি এইচএসে তোমাদের প্রায় 80 থেকে 90% কোশ্চেন তোমাদের কমন পড়বে। কখনোই 100% বলবো না, কারণ 100% সম্ভব নয়, কারণ এমসিকিউ কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনগুলো কমন দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ব্রড কোশ্চেনগুলো বা যে কোশ্চেন টাইপগুলো হয় সেগুলো অলমোস্ট আমি কমন দিতে পারবো। আশা করি তোমরা এইগুলো ফলো করো এবং খুব ভালো একটা ফল করতে পারবে। যাই হোক, তো আজকে যে শুরু করছি সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির ওপরে একটা কোশ্চেনের সেট। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। অবভিয়াসলি তোমরা এটা জানো এবং করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে জাস্ট কিভাবে এটাকে তোমার উল্লেখ করতে হয় বা করতে হয়, তাহলে তোমাদের ভালো ফল হবে। দেখো, দেহকেন্দ্রিক একক কোষ, দেহকেন্দ্রিক একক কোষ, এই যে এটা তোমাকে প্রথমেই একটা ছবি আঁকতে হবে। সেই ছবিটা সুন্দর করে আঁকা, অনেকে সুন্দর করে আঁকে, যে সুন্দর করে আঁকার প্রয়োজন নেই, যেটুকু দরকার সেটা তোমাকে আঁকতে হবে। সেটা হচ্ছে যে বোঝাবার মতো যে পোর্শনটা বোঝাতে হবে তোমাকে। তুমি যেটা নিয়ে কাজ করছো সেটাকে তোমাকে বোঝাতে হবে। যেমন আমি যেটাকে নিয়ে কাজ করবো সেটাকে আমি সুন্দর করে বোঝাবার মতো করে নিলাম। কি করেছি, এ বি সি ডি, এটা আমি করে নিলাম। এখানে কি জন্য আমি এটা এত ঘেটে আমি করব, কারণ হচ্ছে এটা যদি আমি না করি তাহলে আমি বোঝাতে পারবো না যে আমি এই নলেজটা জানি। আমাকে এটা বোঝাতে হবে এবং খুব শর্টেই আমি বোঝাবো, বেশি সময় নেবো না। যে এ বি যে দৈর্ঘ্য সেটা আমি এ একক ধরে নিয়েছি, এ একক। এবং যে আমরা যে গোলক ধরেছি, যে বিন্দুগুলো ধরেছি এক একটা মলিকুলের, সেগুলোর তার ব্যাসার্ধ ধরে নিয়েছি কত, আর ব্যাসার্ধ ধরে নিয়েছি আর। তো এই রিলেশন বার করতে হবে, এ আর এর মধ্যে আমাকে রিলেশন বার করতে হবে। তো প্রথমে আমি এ ধরে নিলাম, তাহলে এ বি হচ্ছে এ, এটা এ, তাহলে এ সি হচ্ছে √2a, সরি a√2। খুব তাড়াতাড়ি করে নিলাম, এটা আমি জাম্প করলাম, এটা তুমি জাম্প না করে না দেখাতেও পারো। তারপর একটা হচ্ছে এ ডি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার প্লাস টিসি স্কোয়ার। এসি স্কোয়ারটা জায়গা বসাবো 2a স্কোয়ার আর এটা a স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার, এডি স্কোয়ার ইজিক্যাল টু 3a স্কোয়ার, বা এডি ইজিক্যাল টু √ওভার এইটা, তার মানে হচ্ছে √3a। এটার মধ্যে বেরোলো। এবারে এর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে 3টে বল এইভাবে ভেতরে পরস্পরের সঙ্গে টাচ করে বসে আছে এইভাবে। তাহলে 3টে যদি হয় তাহলে এটা একটা আর, এখানে 2r আর এখানে r, তাহলে এটা আমরা কি লিখবো, 4r ইজিক্যাল টু a√3। তাহলে এখান থেকে আমি এ রিলেশনটা বার করবো, a ইজিক্যাল টু 4/√3 ইন্টু r। এটা তোমাকে দেখাতে হবে, অবভিয়াসলি এটা দেখাতে হবে, এটা শো করতে হবে। এটা না শো করলে কিন্তু হবে না। এইটা শো করার পরই তুমি এবারে অঙ্কটার দিকে তাড়িয়ে চলে। প্যাকিং দক্ষতা যেটাকে হচ্ছে প্যাকিং দক্ষতা, প্যাকিং দক্ষতা হচ্ছে অধিকৃত কণা দ্বারা অধিকৃত আয়তন,
কণা দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের আয়তন। এখানে হবে 2 ইন্টু 4 4 3 পাই আর কিউব ডিভাইডেড বাই এ কিউব, 4 3 পাই আর কিউব ইন্টু এ কিউব। এইখানটাতেই হচ্ছে তোমার এরপরে যে পোর্শনটা হবে সেটা এবারে কি করবো, আমি এখানে বসিয়ে দেবো, জাস্ট বসিয়ে দেবো, তাহলেই অঙ্কটা আমাদের এখানে যেটা বার করতে দিয়েছে সেটা বেরিয়ে যাবে। সেটা কি 2 ইন্টু 4 3 পাই আর কিউব ডিভাইডেড বাই 2 ইন্টু 2 নয় এ কিউব 4 বাই রুট 3 আর তার হোল কিউব। এখান থেকে কাটাকুটি করে যদি বার করা হয় তাহলে এটা বেরোবে 68.68। এবার যেহেতু পার্স এই অধিক প্যাকিং দক্ষতা সবসময় কী করতে হয়, 100-এ বার করতে হয়, তাই এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে প্যাকিং দক্ষতা বেরোচ্ছে 68%। যে এটা তোমাকে গোটাটা করে দেখাতে হবে, তবেই গিয়ে তুমি ফুল মার্কস অর্থাৎ 3 মার্কস এর কোশ্চেনের অ্যান্সার ফুল মার্কস পাবে। এরপরে যে কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে ট্রাইক্লিনিক ও রোম্বোহেড্রাল এর একক কোষের উদাহরণ দাও। ট্রাইক্লিনিক ও রোম্বোহেড্রাল একক কোষের উদাহরণ। ট্রাইক্লিনিক একক কোষের উদাহরণ হলো পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। আর রোম্বোহেড্রালের হচ্ছে তোমার সিনেবার, কানালাইট এটসেট্রা। তারপরের কোশ্চেন হচ্ছে এজিবিআর, স্কটকি ও ফ্রিঙ্কেল দুটি দেখায় কেন। খুব ভালো করে শুনবে, এজিবিআর, স্কটকি ও ফ্রিঙ্কেল দুটি দেখায় কেন। এমন নয়, কোশ্চেনটা তোমাদের টেস্ট পেপারে যেটা থাকে, যেটা খুবই প্রায়শই দেখেছো, সেটা হচ্ছে এমন একটি কম্পাউন্ডের বা এমন একটি যৌগের উদাহরণ দেওয়া যে যৌগটি এই স্কটকি এবং ফ্রিঙ্কেল দুটি দেখায়। কিন্তু আমি এখানে কোশ্চেনটা করেছি উল্টো, এখানে কোশ্চেন করেছি যে এজিবিআর কেন স্কটকি ও ফ্রিঙ্কেল দুটি দেখায়। স্কটকি আর ফ্রিঙ্কেল দুটি দেখানোর কারণ হচ্ছে যে এজিবিআরের এজি রেসপেক্টিভে বিআরের সাইজ বড়। আবারও বলছি, এজি রেসপেক্টিভে বিআরের সাইজ অপেক্ষাকৃত বড়, যার ফলে কি হচ্ছে এজি প্লাস যখনই বার করে নেওয়া হয় বা তুলে নেওয়া হয় তখন যে ইন্টারস্টিশিয়াল স্পেস বা আন্তঃস্থানিক স্থান থাকে সেই স্থানের মধ্যে এজি প্লাস বসতেও পারে। তোমার বসার মতো জায়গা থাকতে হবে, এমন নয় যে জোর করে বসিয়ে দেওয়া যাবে, জায়গা থাকতে হবে তবেই বসানো যাবে। জায়গা থাকলে বসালে সেটা হবে ফ্রিঙ্কেল, আর যদি পুরোপুরি বেরিয়ে চলে আসে সেটা হবে স্কটকি। তো বোথ আর পসিবল। এজি প্লাসকে পুরোপুরি তুলে বাইরে বার করে নেওয়া যেতে পারে, আবার যেহেতু ইন্টারস্পেশিয়াল স্পেসটা অবস্থান করছে বা পাওয়া যাচ্ছে, তাই এজি প্লাসকে ওখানে বসানো যেতে পারে, যার কারণে এজিবিআর স্কটকি এবং ফ্রিঙ্কেল দুটোই দেখাতে সক্ষম। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটা হচ্ছে যে ক্রোমিয়াম ধাতুর কেলাসনে, মানে একটি ম্যাথ, এটা ক্রোমিয়াম ধাতুর কেলাসনে দেহকেন্দ্রিক ঘনাকাকার ল্যাটিস গঠিত হয়। যদি একক কোষের দৈর্ঘ্য 287 পিকোমিটার হয় তবে ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ এবং ক্রোমিয়াম ধাতুর ঘনত্ব নির্ণয় করো। অবভিয়াসলি অঙ্কটা সোজা, আমি করছি, দেখো। অঙ্কটা করেছি, ক্রোমিয়ামে 52 মোল মলিকুলার ওয়েট সেটা সাপ্লাই করেছে। এ হচ্ছে 287 পিকোমিটার, 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10 - 10 সেন্টিমিটার। এখানে যে যে থাকে 1 অ্যাংস্ট্রমটাও মনে রাখবে, অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 - 7 সেন্টিমিটার, ঠিক আছে। আর এখানে জেড ইজ ইকুয়াল টু 2, বডি সেন্টার কিউবিক বলে দিয়েছে, দেহকেন্দ্রিক বলে দিয়েছে। আমাকে বার করতে বলেছে রো আর আর। তো রো আমার এমনি নর্মালি বেরিয়ে যাবে, আরটা বার করার জন্য এই ফর্মুলাটা আমি ইউজ করব। আর ইজ ইকাল টু 4/√3 আর। এটা হচ্ছে দেহকেন্দ্রিকের ক্ষেত্রে আর এর সঙ্গে এর যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে এটা লেখা হয়েছে। এখানে আর ইজ ইকাল টু বেরিয়েছে কথা, এটা ক্যালকুলেশন করে বার করেছি। আর এখানে রো ইজ ইকাল টু জেড ইন্টু এম, এখানে এমটা এটা বসিয়ে দিলাম, জেডটা হচ্ছে 2, এনে এটা অ্যাভোগাড্রো নাম্বার, এটা এখানে বসিয়ে দিয়েছি সেন্টিমিটারে, এই সেন্টিমিটারে অ্যান্সারটা এসেছে। খুবই ইজি অঙ্ক, এই অঙ্কগুলো এইভাবেই সলভ করতে হয়, ঠিক আছে। সবসময় মনে রাখবে এই অঙ্ক
খুবই ইজি, শুধু তোমাকে দুটো ফর্মুলা মনে রাখতে হবে। এক হচ্ছে এর সঙ্গে আর এর যে ফর্মুলাগুলো আছে সেটা বিভিন্ন দেহকেন্দ্রিকে আলাদা, পৃষ্ঠকেন্দ্রিকে আলাদা এবং সিম্পলে আলাদা, এই তিনটে তোমাকে মনে রাখতে হবে। আর সঙ্গে মনে রাখতে হবে এই ফর্মুলাটা, বাস এই কটা মনে রাখতে পারলেই তোমার সলিড স্টেটের যে অঙ্কগুলো পড়ে সেই অঙ্কগুলো কিন্তু খুব ইজিলি করে উঠতে পারবে। ঠিক আছে, এরপরে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে আসছি আমি এবারে। পরের যে কোশ্চেনটা আছে 2-এর এক নম্বরের কোশ্চেন, 2-এর 1 নম্বর কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে যে তরলে গ্যাসের দাব্যতার ওপর প্রভাবকারী বিষয়সমূহগুলি উল্লেখ কর। তো সেটা কোশ্চেনটা যখন অ্যান্সার লিখবে তখন দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টকে প্রথমে উল্লেখ করতে হবে এবং তাকে এক্সপ্লেন করতে হবে। খুব শর্ট উপায়ে করতে হবে, বড় করে বেশি লেখা যাবে না, কিন্তু আবার না লিখলেও চলবে না। কেমন করে লিখতে হবে? প্রথমেই তুমি এইভাবে লিখে নেবে তরলে গ্যাসের দাব্যতা প্রভাবকারী বিষয়সমূহ এবং তারপর লিখবে তরল ও গ্যাসের প্রকৃতি। তরল ও গ্যাসের প্রকৃতির ওপর কিভাবে না, যদি এমন কিছু গ্যাস নেওয়া হয় যারা তরলের সঙ্গে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, যেমন হাইড্রোজেন বন্ড, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন ফোর্স, উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স, এইসব যদি ক্রিয়েট করতে পারে তাহলে সেইগুলো কিন্তু তরলের মধ্যে অধিক দ্রাব্যতা যুক্ত হবে, মানে অধিক পরিমাণে দ্রবীভূত হতে পারবে। যেমন তুমি যে CO2 জলের মধ্যে দ্রবীভূত হতে পারে খুব ইজিলি, অক্সিজেন দ্রবীভূত হতে পারে, কিন্তু যদি এখানে নোবেল গ্যাস নেওয়া হয়, নিয়ন নেওয়া হয়, তাহলে কিন্তু দ্রবীভূত হতে পারবে না। ঠিক আছে, তো এইরকম এই যে প্রকৃতির ওপর নির্ভর করছে, এই প্রকৃতির ওপর নির্ভর করে দু একটা পয়েন্ট তোমাকে তুলে ধরতে হবে। 2-1টা পয়েন্ট তুলে দিলে তারপরে হয়ে গেল, বেশি লেখা দরকার নেই, কিন্তু একটুখানি লিখতে হবে, জাস্ট ছুঁয়ে দেওয়া। ঠিক আছে, তারপরটা হচ্ছে উষ্ণতার প্রভাব। উষ্ণতার প্রভাব কি? উষ্ণতার ওপর অনেক কিছু নির্ভর করে। উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার কোনো তরলে উষ্ণতা, তরলে গ্যাস দ্রবীভূত হওয়ার যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে কি একটা তাপদায়ী বিক্রিয়া। সেক্ষেত্রে যদি বাইরে থেকে তাপ আরও প্রদান করা হয় তাহলে বিক্রিয়াটা ইকুইলিব্রিয়ামে থাকার জন্য পশ্চাৎমুখী হয়ে যাবে, অর্থাৎ গ্যাসগুলো বেরিয়ে চলে আসবে। বুঝে যাচ্ছে কথাটা? তার মানে এটা তোমাকে ছুঁয়ে দিতে হবে, বলতে হবে যে তরলে গ্যাস দ্রবীভূত হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা হলো একটি তাপদায়ী প্রক্রিয়া। সেক্ষেত্রে যদি তাপের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে তরলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ ধীরে ধীরে কমে যাবে। লা স্যাটেলিয়ারের প্রিন্সিপাল অনুসারে কি করবে, ব্যাকওয়ার্ডে মানে গ্যাস থেকে তরল থেকে গ্যাসগুলো বেরিয়ে চলে এলে সেই বিক্রিয়াটা হবে এন্ডোথার্মিক রিয়াকশন। তার ফলে কি হবে, ওই রিয়াকশনটাতে আসার চেষ্টা করবে, যার ফলে গ্যাস থেকে তরল থেকে গ্যাসগুলো এভাপোরেট করে যাবে, বেরিয়ে চলে আসবে। আবার যেমন এটা খুব একটা সোজা এক্সাম্পল তোমরা প্রায়শই দেখতে পাও, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসে কী হয়, CO2 দ্রবীভূত থাকে এবং কার্বনিক অ্যাসিড ফর্ম করে, যেটা আমরা খেয়ে থাকি। তো এই যে CO2টা ডিসলভ করা থাকছে, এটা কিন্তু দেখবে কোল্ড ড্রিঙ্কসটা কোথায় ভরা থাকে, রিফ্রিজারেটরে ভরা থাকে। কেন ভরা থাকে? কারণ যত ঠান্ডা হবে তত CO2 দ্রবীভূত হওয়ার পরিমাণটা বৃদ্ধি পাবে। এই CO2টার মধ্যে বাইরে যদি বোতলটা বাইরে বার করে নিয়ে এসে রাখা হয়, তাহলে কিছুদিন পরে দেখা যাবে যে ছিপি বন্ধ থাকা সত্ত্বেও, সিল থাকা সত্ত্বেও দেখা যাবে যে তোমার এই ঝাঁঝটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ CO2গুলো আস্তে আস্তে এভাপোরেট করতে শুরু করছে। বোঝা যাচ্ছে কথাটা? এইগুলো খুবই ছোট্ট করে লিখতে হবে, কিন্তু পয়েন্টগুলো তোমাকে উল্লেখ করে দিতে হবে। ওকে, এরপরের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন হচ্ছে হেনরির সূত্রের দুটি প্রয়োগ লেখো। হেনরির সূত্রের দুটি প্রয়োগ লেখো। হেনরির সূত্রটা কি আছে, যে হেনরির সূত্র বলছে যে যত চাপ বৃদ্ধি করব তত গ্যাসের দ্রবীভূত হওয়ার পরিমাণটা বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে হেনরির সূত্র, যত চাপ বৃদ্ধি পাবো তত গ্যাসের দ্রবীভূত হওয়ার পরিমাণটা বৃদ্ধি পাবে, মানে চাপের সঙ্গে দ্রবীভূত হওয়ার পরিমাণটা সমানুপাতিক। তার মানে চাপ বৃদ্ধি করলে গ্যাস দ্রবীভূত পরিমাণ বাড়বে। তো যাই হোক, তো এইটার যে অ্যাপ্লিকেশন আছে সেটা প্রথম হচ্ছে তোমাদের সোডা ওয়াটার মানে যেটা এক্ষুনি বললাম কোল্ড ড্রিঙ্কসে কী হচ্ছে, যত বেশি পরিমাণে চাপ বৃদ্ধি করবে তত বেশি পরিমাণে কোল্ড ড্রিঙ্কসে CO2 পরিমাণ দ্রবীভূত হতে থাকবে। তার জন্য প্রেশার ক্রিয়েট করে অধিক পরিমাণে কী হচ্ছে, CO2 দ্রবীভূত করে থাকে। আরেকটা যেটা এক্সাম্পল যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কুবা ডাইভারের ক্ষেত্রে যেটা ইউজ করা হয়। স্কুবা ডাইভার মানে হচ্ছে যারা ডুবুরি, সোজা কথায়। তো কী হয়, আগেকার দিনে যখন হতো তখন কী হতো, অক্সিজেন আর নাইট্রোজেন নেওয়া হতো। কারণ আগেকার দিনে ধরে নেওয়া হতো যে নাইট্রোজেন হচ্ছে একটা ইনার্ট গ্যাস লাইক বিহেভিয়ার করে। তো ইনার্ট গ্যাস লাইক বিহেভিয়ার করার জন্য অক্সিজেনের সিলিন্ডারের মধ্যে নাইট্রোজেন গ্যাস দেওয়া হতো। এবার এখানে একটা ছোট্ট পয়েন্ট উল্লেখ করে থাকি, তো খুব ভালো করে পয়েন্টটা মনে রাখবে। সেটা হচ্ছে যে এখানে যে পার্সিয়াল প্রেসারের উপর বেস করে আমাদের কিন্তু অক্সিজেন গ্যাসকে ইনপুট করা হয়। তুমি যদি পার্সিয়াল প্রেসার
না দেওয়া তাহলে কিন্তু নিতে পারবে না। পার্শিয়াল প্রেসারের ব্যাপারটা থাকবে, পুরোপুরি অক্সিজেন সিলিন্ডারে যদি অক্সিজেন দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সেটা অ্যাবজর্ব করতে পারবে না, তার জন্য একটা অন্য গ্যাস দিতে হবে, সেই গ্যাসটাকে নাইট্রোজেন হিসাবে চুজ করা হতো। তো যাই হোক, আমি আর ডিটেলসে যাচ্ছি না, ওটা অন্য দিন কখনো কোনো কোশ্চেনে আলোচনা করার সময় বলবো। তো অক্সিজেনের আর নাইট্রোজেনের একটা মিক্সার দেওয়া হতো, কিন্তু সেই মিক্সারটা যখন কী হচ্ছে, যখন স্কুবা ডাইভাররা সেটা নিয়ে জলের তলায় যেত তখন কী হতো, প্রেশার ইনক্রিজ হতো, এবং প্রেশার ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে কী হতো, অক্সিজেন যখন ইনহেল করছে তখন কিছু পরিমাণে নাইট্রোজেনও ইনহেল হতো, এবং সেগুলোর অক্সিজেনের সঙ্গে সঙ্গে নাইট্রোজেনও কিছু পরিমাণে ব্লাডে ডিজলভ করতে শুরু করতো, এবং যত নিচের দিকে যেত তখন ওই নাইট্রোজেনের ডিজলভ হওয়ার রেটটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকতো। কিন্তু যখন উপরে উঠে আসতো তখন কী হতো, ওই নাইট্রোজেনগুলো প্রেশারটা যেহেতু না থাকার জন্য, প্রেশারে থাকার জন্য ওটা ঘটনা ঘটছিল, প্রেশারটা যখন রিলিজ হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, নাইট্রোজেনগুলো আবার বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং নাইট্রোজেনগুলো বেরিয়ে আসার চেষ্টা করার ফলে কী হচ্ছে না, প্রচুর পরিমাণে পেন হচ্ছে, এবং পেনে হার্ট অ্যাটাক করে ওই স্কুবা ডাইভাররা মারা যেত। তো তার পরিবর্তে এখন বর্তমানে কী দেওয়া হচ্ছে, হিলিয়াম। হিলিয়াম যতই প্রেশার ক্রিয়েট করা হোক কিন্তু কোনো মতেই ব্লাডে ডিজলভ করবে না। ক্লিয়ার, বোঝা যাচ্ছে কথাগুলো? খুব এগুলো উল্লেখ করতে হবে তোমাকে, ঠিক আছে? পরের কোশ্চেন দুটো হচ্ছে যে আদর্শ এবং অনাদর্শ দ্রবণের দুটি পার্থক্য উল্লেখ করো। আদর্শ এবং অনাদর্শ দ্রবণের দুটি পার্থক্য উল্লেখ করো। আদর্শ ও অনাদর্শ দ্রবণে যে পার্থক্য উল্লেখ করতে বলা হয়েছে, সেই পার্থক্যতে তোমাকে জেনারেলি 2 নম্বর থাকলে 3টে পয়েন্ট লিখবে, 2 নম্বর থাকলে 3টে পয়েন্ট লিখবে। কারণ কি হচ্ছে যে যদি কোনো কারণে একটা ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমার ওই বাকি যে 2টো পয়েন্ট আছে সেই পয়েন্ট দুটো যদি কারেক্ট হয় তার নাম্বার পাবে। এবারে তুমি যদি 4টে আছে বইয়ে, তুমি যদি 4টে লিখতে পারো অবভিয়াসলি ভেরি গুড, কিন্তু তুমি অ্যাটলিস্ট 3টে লিখবেই, যাতে তোমার হাতে একটা থাকে যে ভুল হয়ে গেল সেটা যেন আমি মার্কস পেয়ে থাকি। ওকে, তো প্রথম যে পয়েন্টটা তুমি লিখবে সেটা হচ্ছে কি, যে আদর্শ দ্রবণের ক্ষেত্রে রাউলসের সূত্র মেনে চলবে, অনাদর্শ দ্রবণ রাউলসের সূত্রকে মেনে চলবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হচ্ছে, সলিউট ও সলভেন্ট মানে দ্রাব এবং দ্রাবকের মধ্যে আকর্ষণ বল এবং বিকর্ষণ বল কোনোটি উপস্থিত থাকবে না, কিন্তু অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে আইদার আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল কোনো একটি উপস্থিত থাকবে। তৃতীয় হচ্ছে কি, ডেল্টা ভি মিক্সিং ইজ ইকুয়াল টু 0 হবে আদর্শ দ্রবণের ক্ষেত্রে, অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিং নট ইজ ইকুয়াল টু 0 হবে। তৃতীয় কি হচ্ছে, ডেল্টা এইচ মিক্সিং এটা 0 হবে আদর্শ দ্রবণের ক্ষেত্রে, কিন্তু ডেল্টা এইচ মিক্সিং আর অনাদর্শ ক্ষেত্রে 0 হবে না। এই যে 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট এবং শেষের 2টো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এই 2টো পয়েন্টকে অবশ্যই এই 3টে পয়েন্টকে লিখবে। আর দ্বিতীয় পয়েন্টটা চাইলেও লিখতে পারো না লিখতে পারো, কিন্তু আমার মনে হয় তুমি পরপর সাজিয়ে লিখবে, প্রথমে ডেল্টা ভি মিক্সিং, তারপর ডেল্টা এইচ মিক্সিং, তারপর রাউলসের সূত্র, এবং শেষে যদি পারো আকর্ষণ ও বিকর্ষণ ব্যাপারটা উল্লেখ করো। দেখো অঙ্কটা হচ্ছে যেটা দেওয়া আছে, ইউরিয়ার দ্রবণ ও গ্লুকোজের দ্রবণ। তো ইউরিয়ার দ্রবণ ও গ্লুকোজের দ্রবণ আমি অসমোটিক প্রেসারটা ধরে নিলাম π1 আর π2, তাহলে π2 ইজিক্যাল টু হচ্ছে Cr2 আর π1 ইজিক্যাল টু হচ্ছে C1R2 এই C1RT, ঠিক আছে? তো এইটা নিয়ে আমি অঙ্কটা শুরু করছি। এবার π2 ইজিক্যাল টু C2R2, এখানে C2টা আমার এখানে গায়ত্রীরা বলে দিয়েছে, সেইটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখানে 3 গ্রাম সাপ্লাই করেছে, গ্লুকোজের মলিকুলার ওয়েট হচ্ছে 180, আর 100 গ্রাম নিয়ে কাজ করেছিল, তাই সেটা আমি হাজারে কনভার্ট করেছি, 100 ml সরি, সেখানে আমি হাজারে কনভার্ট করেছি। এখানে 3% বলে দিয়েছিল, তার জন্য 100-এ। ক্লিয়ার? তো এখানে আমি এটাকে ক্যালকুলেট করে আমি বার করে রাখলাম। এই পর্যন্ত আমি RT-টা ক্যালকুলেট করলাম না, কেন ক্যালকুলেট করা আমার প্রয়োজনে আমার কেটে যাবে বলে। আচ্ছা, আইসোটোনিক মানে কি, π1 ইজিক্যাল টু π2, তো π1 ইজিক্যাল টু C1RT আর π2 ইজিক্যাল টু C2RT। তো RT কেটে যাবে, এইটা ইজিক্যাল টুই হচ্ছে C1। তাহলে C1 এর মোলার কনসেন্ট্রেশনটা বেরিয়ে গেল। তোমাকে এখানে চেয়েছে কি, ঘনত্ব চেয়েছে, তাই গ্রাম পার লিটারে চেয়েছে, তাই আমি কি করছি, এখানে এর মলিকুলার ওয়েট দিয়ে গুণ করে দিচ্ছি, দিয়ে গ্রাম পার লিটার বেরিয়ে যাচ্ছে অ্যান্সারটা। ক্লিয়ার হয়েছে? বোঝা যাচ্ছে কতটা? দেখো যে অঙ্কটা দেওয়া হয়েছে সেই অঙ্কটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের অঙ্ক, তো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের অঙ্ক মোলালিটিতে ক্যালকুলেট হয়, মোলালিটিতে। তো এখানে আমি যেগুলো দিয়েছি সেগুলো লিখে ফেলেছি। প্রথমে W1 150 গ্রাম, M1 18 গ্রাম, W2 0.72 গ্রাম, এটা গ্লুকোজ আর এটা জল। তো এই গ্লুকোজের মলিকুলার ওয়েট বার করতে দিয়েছি, যদিও এটা আমাদের জানা
তা সত্ত্বেও আমাকে বার করতে দিয়েছে। তাহলে এটা সুবিধাই হলো, কি হলো 180 যদি না বেরোয় বুঝতে পারলাম ভুল হয়েছে ক্যালকুলেশনে। তো তাহলে এমটা বার করে নিচ্ছি, এম এর যে ফর্মুলা সেটা সাপ্লাইড ওয়েট বাই মলিকুলার ওয়েট সলিউটেড ইন্টু 1000 বাই সাপ্লাইড যে জলের যেটা মানে নেওয়া হয়েছে যেটা W1, তো সেটা বসিয়ে দিয়েছি। এমটা আমি আর ক্যালকুলেট করিনি, ওটা আমি বসিয়ে দেবো বলে ক্যালকুলেশনে ওখানে বসাবো। আর ডেল্টা টি এফ ইজিক্যাল টু 0.05। আচ্ছা, এটা তোমরা যদি এটাকে এটা যদি তুমি ক্যালকুলেশন মানে সঠিক উপায়ে করতে চাও অসুবিধা নেই। এটাকে তোমাকে কি করতে হবে 273 ডিগ্রি কেলভিন থেকে নিয়ে আসতে হবে, 273 কেলভিন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর 273 থেকে বিয়োগ করে এটা বার করতে হবে, দিয়ে আলটিমেট আবার এটাই বেরোবে। সুতরাং না করলেও চলে যায়, কেননা যেহেতু বিয়োগফল নিয়ে কাজ হচ্ছে সেহেতু আমার এটা চেঞ্জ না করলেও চলবে। আর কে এফ তো এটা বলে দিয়েছে, তো এখানে সেটা আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে M2 ইকুয়াল দেখা যাচ্ছে 180.05 বেড়েছে। এই 05 ধরেই করবে অ্যান্সার, কিন্তু তুমি ভাবছো 180 আছে বলে 180টা বসিয়ে দিলে তা করবে না, কিন্তু ভুলে যাবে। 180.05 মানে যেটা বেরোবে, এখানে আমার যে 05 বেরিয়েছে বলে আমি 05 বসিয়েছি, তো যা বেরোবে মোর অর লেস সেটাকে বসাবে, কখনোই এটাকে 180 শুধু লিখে দেবে না, তাহলে কিন্তু স্যাররা কেটে দিতে পারে। ওকে, বোঝা গেল? তারপরে যে কোশ্চেন আছে সেই কোশ্চেন হচ্ছে তিনের। আচ্ছা, এখানে নাম্বারিংটা ভুল হলো, এটা হবে 2-এর হবে, যাই হোক এটা 2-এর হবে, একটু দেখে নিও। তারপরে যেটা হচ্ছে 3-এর প্রথম যেটা কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে লবণ সেতুর ব্যবহার লেখো। অবভিয়াসলি লবণ সেতু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং লবণ সেতু ব্যবহারটাও খুব ইম্পর্টেন্ট। তো লবণ সেতু ব্যবহার প্রথম যে তিনটে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে লবণ সেতু প্রথম ব্যবহার লিখবে যে সেলটাকে কমপ্লিট করে, ড্যানিয়াল যে সেল আছে সেই সেলটাকে সল্ট ব্রিজ বা লবণ সেতু কমপ্লিট করে। যদি সল্ট ব্রিজ উপস্থিত না থাকে তাহলে সেলটি কমপ্লিট হবে না। 2 নম্বর, যে সেলটির মধ্যে যে আয়ন প্রবাহ হয় সেই আয়ন প্রবাহটা সল্ট ব্রিজ কন্ট্রোল করে। সল্ট ব্রিজ যদি আয়ন প্রবাহ কন্ট্রোল না করে, সল্ট ব্রিজ তুলে নিলে আয়ন প্রবাহ বন্ধ হয়ে যায়। তার মানে কি আয়ন প্রবাহ যেটা হয় ইলেকট্রন প্রবাহ সেটা কিন্তু সল্ট ব্রিজ কন্ট্রোল করে। 3 নম্বর, যে কোনো ক্ষেত্রে যখন জারণ বিজারণ রিয়াকশন চলছে তখন জারণ অর্ধকোষে বা বিজারণ অর্ধকোষে যখন ক্যাটায়ন বা অ্যানায়নের পরিমাণ বৃদ্ধি পায় তখন সল্টটি ডিসোসিয়েট হয়ে গিয়ে তার বিপরীত যে আধানযুক্ত আছে সেটাকে সেই অংশে পাঠিয়ে নিউট্রালিটিটাকে মেনটেন করে, অর্থাৎ প্রশমতাকে বজায় রাখে। বোঝা গেছে? এই 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এবং এই 3টে পয়েন্ট ওয়াইজ করে লিখবে, কখনোই একসঙ্গে লিখে দেবে না। স্যারদের দেখতে অসুবিধা হয়, এমন খাতা তৈরি করতে হবে তোমাকে যে স্যার যেন প্রথমে দেখেই সেটাকে বেশি মানে কী বলবো, তোমাকে বেশি কষ্ট করে যেন না পড়তে হয়, তাহলে কি জানো স্যারের নাম্বার দেওয়ার টেন্ডেন্সিটা কমে যেতে পারে। তোমাকে এমন করতে হবে, রিপ্রেজেন্টেশন ইজ ভেরি গুড, রিপ্রেজেন্টেশন যত ভালো হবে তোমার নাম্বার তত ভালো ক্যারি করবে। তার মানে এই নয় যে সুন্দর সুন্দর করে লিখতে হবে, কালি চেঞ্জ করে লিখতে হবে, এরকম নয়। তোমাকে রিপ্রেজেন্টেশন করতে হবে, জাস্ট ফার্স্ট লুক যেটা বললাম, ফার্স্ট লুকটা যেন এমন হতে হবে যেন ভালো লাগে খাতাটা দেখতে। তার জন্য হাতে লেখা বিশাল সুন্দর হতে হবে, বিশাল সুন্দর ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন হয়ে গেলে অবশ্যই সেটা করতে পারলে তো খুবই বেটার, কিন্তু তা নয় এটা না করতে পারলো অ্যাটলিস্ট যে পয়েন্টগুলো আমি উল্লেখ করবো সেই পয়েন্টগুলো তোমরা মেনটেন করার চেষ্টা করবে সব সময়, ঠিক আছে? তারপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে ধাতব কপারকে HCl এর মধ্যে দেওয়া হলো কি ঘটবে ব্যাখ্যা সহ লেখো। এই কোশ্চেনটা খুব ট্রিকি কোশ্চেন, এই কোশ্চেনটা আমার খুব ফেভারিট কোশ্চেন। তো এই কোশ্চেনটা হচ্ছে কি ধাতব কপারকে HCl এর মধ্যে দেওয়া হলো কি ঘটবে লেখো। কি ঘটবে? কিছুই ঘটবে না। কারণ কি, আমরা যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়েছি বা তড়িৎ রাসায়নিক শ্রেণী পড়েছি, সেই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অ্যাপ্লিকেশনে লেখাই ছিল যে যারা মেটালরা যা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের নিচে অবস্থান করেছে তারা কোনো মতেই লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কোনোভাবেই হাইড্রোজেন গ্যাসকে লিবারেট করতে পারবে না, অর্থাৎ রিয়াকশন করতে পারবে না। তো সেক্ষেত্রে কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করেছে, দ্যাটস ওয়াই কপারকে যদি HCl এর মধ্যে রেখে দেওয়া হয়, দীর্ঘদিন রেখে দিলেও কোনো বিক্রিয়া সংঘটিত হবে না, যদি না ওই HCl এর মধ্যে কোনো অন্য কোনো গ্যাসের প্রবেশ ঘটে। বোঝা গেছে কথাটা? ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রিয়াকশান ঘটবে না। তো এটা ভালো করে মাথায় ঢুকিয়ে দাও যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যত কপারের হাইড্রোজেনের নিচে যত ধাতুই আছে না কেন তারা কেউই কিন্তু HCl এর সঙ্গে রিয়াকশান করতে পারবে না, সবাই উপরে যে আছে তারা কিন্তু রিয়াকশান করতে পারবে। খুবই ট্রিকি কোশ্চেন। তারপরে হচ্ছে এটা ম্যাথ দেওয়া হয়েছে নিশ্চয়ই। আচ্ছা হ্যাঁ, 3 নম্বরে যেটা আছে 3-এর 3 যেটা সেটা একটা ম্যাথ।
তো কি বলেছে 25°C উষ্ণতে কপার প্লাস টু অর্ধগ্যাসে কীভাবে মানে এত হলো অর্ধগ্যাসের কপার প্লাস টু আয়নের মোলার ঘনত্ব কত। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা করছি। দেখো এই অঙ্কটাতে এটা হচ্ছে বিজারণ বিভব, যেটা নর্মাল টেম্পারেচারে হয়েছে, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে। তো এটা দিয়ে দিয়েছি, উল্লেখ করে দিয়েছি। আমি ইকুয়েশনটা লিখেছি, নানস্ট ইকুয়েশনে জাস্ট বসিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ধরে ধরে করবো। এটা বিয়োগ করে এটা নিয়ে আসবো, তারপর এটা 2 দিয়ে গুণ করবো। এখানে 2 কেন বসালাম, কারণ নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 2, তার জন্য। তারপরে এখানে লগ SU + 2 এটা বেরিয়েছে ভ্যালুটা, এটাকে 10 টু দ্য পাওয়ারে নিয়ে গেলাম, অ্যান্টি লগ করে দিয়ে ডাটাটা বেরিয়ে গেল। খুবই সোজা অঙ্ক, খুব ইজি। তো এইভাবে অঙ্কগুলো করে দিচ্ছি আমি বোর্ডে, তোমরা সবাই দেখে নাও। যেটা প্রবলেম হবে আমাকে পরে বলবে, ওকে। এরপরে 3 নম্বরের 4এরটা একটা ম্যাথ, 3 নম্বরের 4-এর একটা ম্যাথ আছে, খোলরাসের ম্যাথ, সেটা করে দিচ্ছি। এটা দিয়ে দিয়েছে, বার করতে দিয়েছে এর রেসপেক্টিভে এর মান কত। এবারে দেখা যাক এটা কীভাবে করতে হয়। অঙ্কটা কিন্তু কঠিন নয়, অঙ্কটা সোজা। কি না, এই যে ল্যামডা m0 NaCl মাইনাস ল্যামডা m0 NaNO3 এটা দেওয়া আছে। এটার এই পোর্শনটা দুটোই কমন, দ্যাট মিনস এটা যদি আমি ভেঙে লিখি, তাহলে ল্যামডা Na প্লাস 0 প্লাস ল্যামডা Cl মাইনাস 0 মাইনাস ল্যামডা Na প্লাস 0 প্লাস মাইনাস হবে মাইনাস ল্যামডা NO3 0 মাইনাস এইটা। তাহলে মোর অর লেস এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইল কি ল্যামডা Cl মাইনাস 0 মাইনাস ল্যামডা NO3 মাইনাস 0। তাহলে এর ভ্যালু যদি 3.7 হয়, এর ভ্যালু যদি 3.7 হয়, তাহলে এর ভ্যালু হচ্ছে 3.7। এই পর্যন্ত বার করে নিলাম, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে সেটা উপরের পোর্শনটা আমি মুছে দেখাচ্ছি। এইবারে আমি এইখানটা থেকে কাজে লাগাবো। ল্যামডা LiCl LiNO3 means Li plus lambda Cl minus 0 minus lambda Li plus minus lambda NO3 minus 0। সরি, এটা নয়, এটা কেটে যাবে। তাহলে পড়ে রইল কি lambda Cl minus 0 lambda NO3 minus 0। এইটার ভ্যালু আমাকে বার করতে হবে, আর এইটার ভ্যালু অলরেডি আমরা বার করে রেখেছি কি 3.7। তাহলে এখানে উত্তর বসিয়ে দিলাম কি 3.7। দ্যাট মিনস এটার ক্ষেত্রেও ভ্যালুটা সেম থাকবে। বোঝা গেছে কথাটা? এটা একটা ট্রিকি অঙ্ক, জাস্ট তোমাকে দেখিয়ে দিতে হবে যে কীভাবে এটা আমরা ক্যালকুলেট করছি বা করতে পারবো। বোঝা গেছে? এরপরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির ফ্যারাডের অঙ্ক। দেখা যাক, খুবই ইজি। কি দিয়েছে অঙ্কটাতে, যে ডাটাগুলো দিয়েছে সেগুলো আমি প্রথমে লিখে ফেলি। আচ্ছা, এইখানে একটা ওয়ার্ড আছে তড়িৎ বিশ্লেষ্য।
তড়িৎ বিশ্লেষিত গ্যাস, দ্যাট মিনস হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এইটা মাথায় রাখতে হবে। হাইড্রোজেন প্লাস অক্সিজেনকে একসঙ্গে তড়িৎ বিশ্লেষিত গ্যাস বলে, এইটা আমার কাছে মেন হোয়াইল ওয়ার্ড, এইটাকে আমাকে মনে রাখতে হবে। প্রথমে আমি কি বার করে নেব, কিউ। তো কিউ বার করবো কি আই ইন্টু টি, তাহলে 100 ইন্টু 10 মানে 1000 কুলম, এটা আমি বার করে ফেললাম। এবারে যেটা আছে সেটা বার করতে কি 96,500 কুলম তড়িৎ পাঠালে হাইড্রোজেন কত লিবারেট করে, 11,200 ml H2 গ্যাস নির্গত করে। তাহলে একে কত, আরো কম হবে, আর হাজারে কত, হাজারে কত, এটা ক্যালকুলেট করে বার করতে হবে। এত ml গ্যাস নির্গত করে, এত ml গ্যাস হাইড্রোজেন গ্যাস নির্গত করে, ঠিক আছে। এবার হাইড্রোজেন গ্যাসের সঙ্গে তড়িৎ বিশ্লেষিত গ্যাসের এই অক্সিজেনের একটা রিলেশন আছে 2:1, এটা শর্টে বার করা যায়, করাও যাবে, সেটা কোনো অসুবিধা নাই, এবার শর্টেও বার করা যাবে 2:1। তাহলে যদি আনুপাতিক ভাগ হার হয়, তাহলে এর আনুপাতিক ভাগ হারে অঙ্ক যদি হয় সেটা অন্যভাবে হবে, আমি এখান থেকে শর্টে করে দেবো। তাহলে এটা যদি 2 ভাগ হয় তাহলে এর হচ্ছে 1 ভাগ, তাহলে এটা যদি হাইড্রোজেন হয় তাহলে এর অর্ধেক হবে অক্সিজেন। তাহলে অক্সিজেন গ্যাসের পরিমাণ হচ্ছে 116.6 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে, (58.03 ml। তাহলে টোটাল তড়িৎ বিশ্লেষিত গ্যাসের পরিমাণ হচ্ছে, টোটাল তড়িৎ বিশ্লেষিত গ্যাসের পরিমাণ মোট গ্যাসের পরিমাণ 116.06, 58.03, টোটাল হচ্ছে 0.9, আর এখানে 8 ml। বোঝা গেছে, খুবই ইজি অঙ্ক, ক্লিয়ার। এরপরে অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 3/6। তো 3/6 যে অঙ্কটা সেটা আমার খুব ফেভারিট অঙ্ক এবং খুব কঠিন অঙ্কটা। তো যাই হোক, যেটা দিয়েছে প্রথমে সেটা হচ্ছে 0.5 লিটার 2 মোলার নিকেল নাইট্রেট। তো সেটাকে আমি কীভাবে কনভার্ট করি দেখো, এই যে 0.5 ml 2 মোলার নিকেল নাইট্রেট দ্রবণ, সেটাকে আমি কী করছি, এখানে 2 দিয়ে ভাগ করে 1 মোলারে নিয়ে এসেছি, তাই একে 2 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে 1 লিটার 1 মোলার নিকেল নাইট্রেট দ্রবণ, তাই এটা আমি বার করে নিলাম। V1 হচ্ছে 1 লিটার, S1 হচ্ছে 1 মোলার। সলিউশন আমাকে আই দিয়েছে, টি দিয়েছে, আমি সেগুলোকে কনভার্ট করে নিয়েছি কিউতে, দিয়ে আমি কি করছি, ফ্যারাডের ল অ্যাপ্লাই করেছি। 96,500 কুলম তড়িৎ পাঠালে হাফ মোল নিকেল +2 জমা হয়, কেননা এর পাওয়ারে আছে +2, তার এটা হাফ মোল জমা করতে পারে। তাহলে এটা কত, তাহলে এতটা ডিপোজিট করে দেবে, তার মানে এর যে গাঢ়ত্ব ছিল সেটা কিন্তু ক্ষয়ে গেল। তাহলে এখন এর গাঢ়ত্ব হলো এইটা, তাহলে হচ্ছে এটা এর গাঢ়ত্ব। এরপরে যে অংশটা করবো সেটা দেখো, এটা এখানে মুছে দিচ্ছি, এই এরপরে ওপরের অংশটাই করে দিলাম, এই জায়গাটাতে কি হচ্ছে V2, তার মানে হচ্ছে কি 0.5 লিটার, আর S2টা আমাকে বার করতে হবে। তাহলে আমি ফর্মুলায় ফেলে দিচ্ছি V1 S1 = V2 S2, এখানে বেরোচ্ছে 1 লিটার আর 1 - 0.414,
আর V2টা হচ্ছে 0.5, S2টা আমি জানি না, S2টা বার করবো। তাহলে S2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 0.414 ডিভাইডেড বাই 0.5, যেটা উত্তর করবে 1.732 সামথিং এরকম কিছু। ও 1.1732 1772। ঠিক আছে, বোঝা গেছে মোলার সলিউশন এইটুকু, এইটা হচ্ছে অঙ্ক। ক্লিয়ার? 4-এর 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থে গাঢ়ত্বের সঙ্গে সময়ের লেখচিত্র অঙ্কন করো। তো লেখচিত্র অঙ্কন করার আগে যদি একটু দেখিয়ে দেওয়া যায় তো খুবই ভালো। তো আমি এটা তোমাদের দেখিয়ে দিয়েছি। জেনারেলি অনেকে দেখায় না, জাস্ট এই গ্রাফটা এঁকে দিয়ে চলে যায়, কিন্তু এইটা দেখিয়ে দেওয়াটা ভালো এবং এটা বেশি সময় লাগবে না। এটা প্রথমে ইকুয়েশনটা লিখে এইটা পর্যন্ত প্রুভ করলে এটা সবাই জানা। এটা y = 4x অধিবৃত্তের যে ফর্মুলা তার রেসপেক্টিভে এটা এইরকম আসছে। ঠিক আছে, এর পরের পার্টটা সেটা অবশ্যই দেখাতে হবে কোষে। দ্বিতীয় পোর্শনটা যেটা আছে সেটা দেখা যাক। প্রথম হচ্ছে যে বিক্রিয়াত পদার্থে গাঢ়ত্ব পরিবর্তন। আমি ধরে নিলাম A to B, যখন t = 0 তখন এর গাঢ়ত্ব ছিল A0, তখন এটা 0, তখন B উৎপন্ন হয়নি। t = t1 সময় ধরে নিলাম, কিছু সময়ের পরে তখন কি হচ্ছে, গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে কতটা, x, মানে A0 থেকে x মাইনাসটা ক্ষয়ে গেছে, সেইটা হচ্ছে এই মুহূর্তে এর গাঢ়ত্ব A, যেটা t টাইম পরে গাঢ়ত্ব ধরে নিয়েছিলাম। আর বিক্রিয়াত পদার্থ কত হয়েছে x। আমাকে বার করতে হবে যে গ্রাফটা, সেটা হচ্ছে বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন। তো আমি কি করলাম, এই এর জায়গায় যেটা আগে পূর্বে দেখিয়েছি করে, সে এর জায়গায় এটা বসিয়ে দিলাম। এটা বসিয়ে দেওয়ার পরে এটাকে সলভ করলাম, সলভ করে এটা এলো। এইটার রেসপেক্টিভে এটা ঠিক উল্টে গেল, যেহেতু আগেরটা ছিল পজিটিভ টার্মে তাই এইদিকে ছিল, এটা যেহেতু নেগেটিভ টার্মে এলো সেটা ওপর দিয়ে গেল। এবার দেখা যাচ্ছে, দেখো ভালো করে বুঝলে বোঝাবে যে বিক্রিয়াজাত পদার্থ সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে আর বিক্রিয়ক পদার্থের সময়ের সঙ্গে সঙ্গে কমবে। বোঝা গেছে? পরের যে কোশ্চেনটা আছে, পরের যে কোশ্চেনটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, কেন ব্যাখ্যা করো। তো প্রথম ক্রম বিক্রিয়া যে ইকুয়েশনটা আছে সেটা লিখে ফেললাম। তো সেই ইকুয়েশনটার রেসপেক্টিভে এটাকে সাজিয়ে নেওয়া হচ্ছে। এবারে এখানে ধরে নেওয়া হচ্ছে A0 হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর A হচ্ছে t সময় পর গাঢ়ত্ব। ঠিক আছে, তো বিক্রিয়ার সম্পূর্ণ যদি হয়ে যায় তাহলে এর গাঢ়ত্বটা কী হবে, শূন্য হয়ে যাবে এর মানটা। তাহলে এর মান যদি শূন্য হয় তাহলে যেটা বসিয়ে দিই, তাহলে যদি বসিয়ে দিয়ে সলভ করা হয় তাহলে দেখা যায় t = ∞ আসছে। দ্যাট মিনস প্রথম ক্রম বিক্রিয়া কখনোই শেষ হবে না, প্রথম ক্রম বিক্রিয়া কখনোই শেষ হবে না, চলতেই থাকবে। এই জন্য রেডিও অ্যাক্টিভিটি যে অঙ্কগুলো হয়, ম্যাথগুলো, সেগুলো তো জয়েন্টে পড়ে অনেক সময়। তো রেডিও অ্যাক্টিভিটি ম্যাথগুলো তো এখন যেহেতু রেডিও অ্যাক্টিভিটি ম্যাথগুলো প্রথম ক্রম বিক্রিয়াকে অনুসরণ করে চলে, সেই জন্য রেডিও অ্যাক্টিভিটির ম্যাথগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তারপরে যে অঙ্কটা আছে 4-এর 3 নম্বর অঙ্কটা, সেই অঙ্কটা হচ্ছে যদি নির্দিষ্ট উষ্ণতায় প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবক এত বলে দেওয়া হয়েছে, t1 t সময়ে 50% আর 75% সম্পন্ন হয়, তাহলে t2 t1 এর অনুপাত কত হবে। খুবই সোজা অঙ্ক। দেখো এই প্রথম ক্রম বিক্রিয়া ধ্রুবক আমি এটা লিখেছি, এটার ওই এইটা এই দুটো কিন্তু অলমোস্ট সেম, শুধুমাত্র আমরা কি করেছি এর জায়গায় a লিখেছি আর এর জায়গায় a-x লিখেছি আর lnটাকে লগে কনভার্ট করেছি, বাকি সব সেম। তো এখানে t1 সময়ে বিক্রিয়া 50% সম্পন্ন হয়, তাহলে কত পার্সেন্ট পড়ে থাকে, 50, সেটাকে কেটে দিয়েছি, তাহলে 2 হয়ে গেল। আর এখানে এটা বলে দিয়েছে, t1 বলেছে। t2 সময়ে t2টা বসিয়েছি, এটা সেম, এখানে কত পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে, 75%, তাহলে কত পার্সেন্ট রেস্ট রইলো, রেস্ট রয়েছে কত, 25%, এটা ভাগ করে দিলাম 4 বেরোলো। তো ঠিক আছে, এবার তাহলে এইটা যেটা সেম, তাহলে আমি 1 = 2 লিখতে পারি, তাহলে আমি সেটা লিখলাম। এখানে log 2 করে নিলাম, কারণ 4 স্কোয়ার করলে এই 2টা এদিকে বেরিয়ে চলে আসবে, খুব ইজি হবে। তাহলে 2টা এরকম বার করে চলে এসেছি আমি, এইগুলো কেটে দিয়েছি, এটি t2/t1 করে দিলাম, তাহলে log 2 কেটে গেল, তাহলে পড়ে 2, অর্থাৎ t2 = 2t1 অথবা t2:t1 = 2:1, যেটা খুশি। ক্লিয়ার? খুবই ইজি ম্যাথগুলো, একটু ভালো করে দেখলেই হয়ে যাবে। এরপরে যে কোশ্চেনটা হচ্ছে সেই কোশ্চেনটা হচ্ছে সক্রিয়করণ শক্তি কাকে বলে। তো সক্রিয়করণ শক্তি হলো কি, কোনো বিক্রিয়ক পদার্থের অণুগুলি তাদের গড় গতিশক্তির অধিক
সর্বনিম্ন যে অতিরিক্ত পরিমাণ শক্তি অর্জন করলে সক্রিয় হতে তাদের বিক্রিয়া সম্পাদনে উপযুক্ত হয়ে ওঠে তাকে বলা হয় সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তি ডেফিনেশন তোমাদের বইয়ে দেওয়া আছে, যেটা আমি বললাম। মানে সক্রিয়করণ শক্তি মনে হচ্ছে এমন একটা শক্তি, যে শক্তিটা যতক্ষণ না পাবে ততক্ষণ পর্যন্ত তুমি বিক্রিয়াটি সম্পন্ন করতে পারবে না। ওই উপযুক্ত পরিমাণ শক্তি অর্জন করলে তুমি কি করবে, তুমি বিক্রিয়াটি সম্পন্ন করতে পারবে। তো সক্রিয়করণ শক্তি কেমন, জাস্ট যদি আমি এটা গ্রাফ দিয়ে প্লটিং করি তাহলে দেখা যাবে যে গ্রাফ দিয়ে প্লটিং করলে এই যে এই পরিমাণ শক্তি তোমাকে অর্জন করতে হবে, এইটা হচ্ছে সক্রিয়করণ শক্তি। এই পরিমাণ শক্তি তোমাকে যদি বাইরে থেকে সাপ্লাই না করা হয় তাহলে তুমি এইখানে পৌঁছাতে পারবে না, এইখানে না পৌঁছাতে পারলে এই বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করতে পারবে না। তো এই শক্তিটাকে বলা হচ্ছে সক্রিয়করণ শক্তি। এই শক্তিটার পরিমাণ যাদের বেশি হয় তাদের বিক্রিয়া করতে বেশি সময় লাগে, আর ওই পরিমাণ শক্তি যাদের কম হয় তাদের বিক্রিয়া করতে কম সময় লাগে। যদি এই দিক থেকে তুমি লক্ষ্য করো, এই দিকে এটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন। এখানে দু রকমের পাওয়া যাবে, দেখিয়ে দিচ্ছি আমি। এইখানে একটা এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড হলো। আর একটা দেখিয়ে দিচ্ছি, এই দিক থেকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তাহলে এই দিক থেকে যদি যায় ফরওয়ার্ড লেস দ্যান ব্যাকওয়ার্ড, তার মানে এই দিক থেকে যেতে বিক্রিয়াটা কম সময় লাগবে, হিসাব মতো সক্রিয়করণ শক্তি কম। এই দিক থেকে যদি যাওয়া যায় তাহলে সক্রিয়করণ শক্তি বেশি লাগবে। এইখান থেকে কিন্তু আরেকটা জিনিস বের হয়, সেটা হচ্ছে এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক। তোমরা এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক এই গ্রাফের সাথে প্লটিং করতে পারো খুব সহজে। যখন দেখবে যে রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ প্রোডাক্টের পরিমাণের থেকে উপরে আছে, অর্থাৎ এইটুকু এনার্জি বাইরে ছেড়ে দেবে, তখন এটা হয়ে যাবে এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক মানে হচ্ছে তাপদায়ী। আর যদি এইটাকে প্লটিং করো, জাস্ট একটুখানি চেঞ্জ করে দিয়ে প্লটিং করো এইভাবে, তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে। এই আমি যেটাকে এফ লিখেছিলাম আগে, আর এটাকে ইবি ব্যাকওয়ার্ড, এখন উল্টো হয়ে যাবে এফ গ্রেটার দ্যান ইবি। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই পরিমাণ এনার্জি তোমাকে বাইরে থেকে অ্যাবজর্ব করতে হবে, তখন এটা হয়ে যাবে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তো তোমাকে যে কোশ্চেনটা দিয়েছি সেই কোশ্চেনে কিন্তু এত কিছু লেখার দরকার নেই, তুমি যে কোনো একটা গ্রাফ প্লটিং করে তুমি শুধু জাস্ট বুঝিয়ে দেবে যে এই পরিমাণ শক্তি প্রয়োজন হচ্ছে, এই পরিমাণ শক্তি না দিলে বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না, এটা হচ্ছে সক্রিয়করণ শক্তি। বোঝা গেছে কথাটা? যদি তোমাকে কোনোদিন কোশ্চেন দেয় যে এন্ডোথার্মিক ও এক্সোথার্মিক এক্সপ্লেন করো, তাহলে তোমাকে অবশ্যই এই দুটো গ্রাফ আঁকতে হবে এবং এইভাবে উল্লেখ করতে হবে। এটা কিন্তু খুবই নেসেসারি। তুমি যদি উল্লেখ না করে শুধু ল্যাঙ্গুয়েজ দিয়ে আসো তাহলে কিন্তু নাম্বার পাবে না। পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু খুবই সোজা। সেই অঙ্কটা হচ্ছে a প্লাস বি থেকে সি প্লাস ডি বা বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হওয়ার সময় এ আর বি এর গাঢ়ত্ব পরিবর্তন করা হলো। গাঢ়ত্ব কি পরিবর্তন করা হলো? গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো উভয়ের ক্ষেত্রে। এ আর বি দুজনেরই গাঢ়ত্ব পরিবর্তন করা হলো, তাহলে বিক্রিয়া হার 8 গুণ হয়ে যায়। আর যদি শুধু বি এর গাঢ়ত্ব পরিবর্তন করা হয় তাহলে দ্বিগুণ হয়ে যায়। আমি দেখো, ভালো করে দেখো, আমি প্রথমে একটা ইকুয়েশন লিখে নিয়েছি, তার রেট বার করে নিচ্ছি, আলফা বিটাটা আমি ধরে নিচ্ছি, এগুলো এর একক আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? কত মোল করে হয়েছে আমি জানি না, সেটা ধরে নিলাম। তাহলে R1 ইজিক্যাল টু হচ্ছে কি, কত গুণ হয়েছে? 8 গুণ কার? বিক্রিয়া প্রথমের হার। বিক্রিয়া হার কত ছিল? 8, তাহলে তার 8 গুণ, এইটা আর ধরে নিয়েছি। আর এখানে কে ইজিক্যাল টু 2a, দুজনেরই গাঢ়ত্ব দ্বিগুণ করেছে তাই দ্বিগুণ বসিয়েছি। দ্বিতীয়টা ক্ষেত্রে বলেছে দ্বিগুণ হয় বিক্রিয়া হার প্রথম কার রেসপেক্টিভে, আর একজনের দ্বিগুণ করেছি। দিয়ে প্রথমে কি করেছি, 2কে 1 দিয়ে ভাগ করেছি, 2কে 3 দিয়ে ভাগ করেছি, দিয়ে আলফাটা বার করেছি, আরেকবার 3কে 1 দিয়ে ভাগ করেছি, বিটাটা বার করেছি, দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। বোঝা গেছে? খুবই সোজা অঙ্কগুলো। তারপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে যে টিন্ডালের প্রভাবে ব্যবহারিক প্রয়োগ লেখো। টিন্ডাল প্রভাবে ব্যবহারিক প্রয়োগ 5-এর 1 নম্বর। তো টিন্ডালের যে ব্যবহারিক প্রয়োগ আছে সেই প্রয়োগটা হচ্ছে কি, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোন দ্রবণটা কলয়েড, কোন দ্রবণটা প্রকৃত, সেটাকে আইডেন্টিফাই করতে কাজে ব্যবহৃত হয়। প্লাস তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে, মানে স্পর্শ পদ্ধতিতে SO2 গ্যাস যখন ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের মধ্যে দিয়ে চালনা করা হয়, খুবই দামি একটা অনুঘটক, তো সেটা ধূলিকণার উপস্থিতিতে নষ্ট হয়ে যায়। তো ধূলিকণা আছে কিনা সেটা দেখার জন্য টিন্ডাল এফেক্টটা ব্যবহার করা হয়। তাছাড়াও টিন্ডাল এফেক্টের আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে অণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার করার জন্য। অণুবীক্ষণিক যন্ত্রতে কিন্তু টিন্ডাল প্রভাবটা ইউজ করা হয়। তো এই কটা হচ্ছে টিন্ডাল প্রভাবের একটা ব্যবহারিক প্রয়োগ।
2 নম্বর দেওয়া হয়েছে স্বর্ণসংখ্যা কাকে বলে। স্বর্ণসংখ্যা কাকে বলে ডেফিনেশন তো খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। স্বর্ণসংখ্যা যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা হচ্ছে এরকম যে 10 ml প্রমাণ গোল্ড সলের 0.0053 থেকে 0.0058% 1 ml 10% NaCl সলিউশনে দ্রবণযোগ্য যে বর্ণের পরিবর্তন হয় লাল থেকে নীল তা প্রতিরোধ করতে যে যত সর্বনিম্ন মিলিগ্রাম সংরক্ষক কলয়েড মিশ্রিত করার প্রয়োজন হয়, এই তত মিলিগ্রাম সংখ্যাটিকে উক্ত সংরক্ষক কলয়েডের স্বর্ণসংখ্যা বলে। এবং এই স্বর্ণসংখ্যা কে আবিষ্কার হয়? জিগমান ডি। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, এটা মাঝে মাঝে MCQ কোশ্চেনে পড়তে পারে যে স্বর্ণসংখ্যা কে আবিষ্কার করেন, তার নাম হচ্ছে জিগমান ডি। তো যাই হোক, তো এটা একটা এক্সাম্পল অবশ্যই দিয়ে দেবে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে বই তোমাদের, হিমোগ্লোবিনের স্বর্ণসংখ্যা 0.03, দ্যাট মিনস 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে 0.0053 থেকে 0.0058% 1 ml NaCl সলিউশন যোগ করলে যে বর্ণের পরিবর্তন হয় লাল থেকে নীল তা প্রতিরোধ করার জন্য 0.03% মিলিগ্রাম হিমোগ্লোবিনের প্রয়োজন হয়। এটা হচ্ছে স্বর্ণসংখ্যার ডেফিনেশন। তো ডেফিনেশনের রেসপেক্টিভ একটা এক্সাম্পল দিয়ে দেবে, অত্যাবশ্যক এটা, এবং এটা দিলে তোমাদের মানে এক্সামিনে স্যাটিসফ্যাকশন করতে হবে এক্সামিনকে, এবং নাম্বার ভালো পাওয়া যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? এরপরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে সুলজে ও হাডির নিয়ম লেখো। সুলজের হাডির নিয়ম। তো সুলজের হাডির যে নিয়মগুলো আছে সেগুলো আমি বই থেকে বলে দিচ্ছি। ঠিক আছে, কলয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন কলয়েডের তঞ্চনের জন্য দায়ী। তার মানে তঞ্চন করার জন্য একটা বিপরীত আধানের প্রয়োজন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে উক্ত আয়নের তঞ্চনের ক্ষমতাও তত বেশি হবে। তার মানে কি, আধান যত পরিমাণ বৃদ্ধি পাবে তত তোমার কি হবে, তঞ্চন করার ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। তো এইখানে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে। এই পয়েন্টটার উপর বেস করে তোমাদের অনেক কোশ্চেন পড়ে যে NaCl তঞ্চনের জন্য হয়তো KCl, আমি সাপোজ একটা বলে দিচ্ছি, কিছু একটা এক্সাম্পল ধরে নিচ্ছি, তার এক্সাম্পলটা বলে দিচ্ছি। আচ্ছা, NaCl, হ্যাঁ, AS2S3 কে তঞ্চনের জন্য NaCl অপেক্ষা AlCl3 কেন বেশি প্রভাবশালী? কেন হবে না? কারণ হচ্ছে AS2 কে তঞ্চন করার জন্য NaCl যখন ব্যবহার করা হচ্ছে তার আধান হচ্ছে +1 করে, কিন্তু Al এর আধান হচ্ছে +3, তার ফলে Al অধিক পরিমাণে ওকে তঞ্চিত করতে পারবে। মানে যার আধান যত বেশি হবে তঞ্চিত করার হার তত বৃদ্ধি পাবে। তোমাকে এখানে বলেছে কোশ্চেনটাতে যে একটা উদাহরণ সহযোগ বলো, তো আমি এটা বলে দিলাম। তো এরকম উদাহরণ অনেক তুমি পাবে যেখানে তুমি ইউজ করবে যে হ্যাঁ, এই সেট যার আধান যত বেশি হবে তার তঞ্চন করার হার তত বৃদ্ধি পাবে। এবং এটা তুমি সবসময় একটা এক্সাম্পল দিয়ে বলবে, তাহলে তাড়াতাড়ি বলা হবে এবং যত শর্টে বলা যাবে, তো যত এক্সাম্পল দেবে তত তুমি শর্টে বলতে পারবে, নাহলে তোমাকে অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? আমার এই ফিজিক্যাল কোশ্চেনের লাস্ট কোশ্চেন হচ্ছে অধিশোষণের সমচাপ। অধিশোষণ সমচাপ কাকে বলে? তো অধিশোষণ সমচাপ কাকে বলে এটা খুবই এই ডেফিনেশন টাইপ কোশ্চেন নয়, এটা জাস্ট তোমাকে একটা মানে ব্যাখ্যা করতে হবে বা বুঝিয়ে বলতে হবে। তো এটা কিভাবে বলবে না, আমাদের অধিশোষণ দুই প্রকারে হয়, একটা হচ্ছে ভৌত অধিশোষণ আর একটা হচ্ছে রাসায়নিক অধিশোষণ। তো ভৌত অধিশোষণ কিভাবে পরিবর্তিত হয়? স্থির চাপে, আর স্থির চাপ রেখে উষ্ণতা বৃদ্ধি করলে, আর কেমিক্যাল অ্যাবজর্পশন বা রাসায়নিক অধিশোষণ সমচাপে উষ্ণতা পরিবর্তন হলে কীভাবে পরিবর্তন হয় সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তো যাই হোক, সেটা আমি স্টার্ট করে দিচ্ছি। বলছি যে যেটা ভৌত অধিশোষণ সেটা হচ্ছে একটা তাপদায়ী বিক্রিয়া। তো তাপদায়ী বিক্রিয়া হলে সেক্ষেত্রে যদি তুমি উষ্ণতা বৃদ্ধি করতে থাকো তাহলে কি হবে, অ্যাকর্ডিং টু লা শেতেলিয়ার প্রিন্সিপাল বিক্রিয়াটা ব্যাকওয়ার্ডে চলে যাবে। দ্যাট মিনস যে ভৌত অধিশোষণের মাত্রা উষ্ণতা বৃদ্ধি করলে আস্তে আস্তে কমতে থাকবে। আবারও বলছি, ভৌত অধিশোষণ হচ্ছে একটি তাপদায়ী বিক্রিয়া। তো তাপদায়ী বিক্রিয়া হলে সেক্ষেত্রে যদি তুমি বাইরে থেকে আরও তাপ প্রদান করতে থাকো লা শেতেলিয়ার প্রিন্সিপাল অনুসারে তোমার কিন্তু বিক্রিয়াটা ব্যাকওয়ার্ডে চলে যাবে। তার মানে ভৌত অধিশোষণের পরিমাণটা তাপ বৃদ্ধি করলে আস্তে আস্তে কমতে থাকবে। এই গ্রাফটা তোমাকে দেখাতে হবে, গ্রাফ আমি দেখাচ্ছি একটু পরে। আর কেমিক্যাল অধিশোষণে কী হবে, তাপ যখন বৃদ্ধি করবে তখন কিন্তু কেমিক্যাল অধিশোষণ প্রথমে বাড়তে থাকবে, তারপরে একটা সময় পর আবার কমতে থাকবে। কেন? কারণ হচ্ছে তুমি যখন প্রথমে তাপ দিচ্ছিলে তখন বন্ড ভেঙে নতুন বন্ড তৈরি করছিল, তার জন্য তাপ অ্যাবজর্ব করছিল। কিন্তু যখন তুমি এক্সেস পরিমাণে তাপ দিতে শুরু করবে তখন কিন্তু ওই বন্ধনগুলোকে আবার পুনরায় ভাঙতে শুরু করবে, তার ফলে যেগুলো ভেঙে তৈরি হচ্ছিল সেগুলোও ভাঙতে শুরু করবে। তার ফলে তোমার কেমিক্যাল অধিশোষণের পরিমাণ একটা সময়ের পরে তাপ বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে কিন্তু
কমতে শুরু করবে, একটা সময় পরে বৃদ্ধি পাবে কিন্তু তারপরে কিন্তু আবার কমতে শুরু করবে। এই যে দুটি গ্রাফ আছে সেই গ্রাফ দুটিকে একত্রিত বলা হয় যে অধিশোষণ সমচাপ, কিন্তু এটা চাপটাকে ফিক্সড করে করা হয়, শুধুমাত্র উষ্ণতাকে বৃদ্ধি করা হয়। ওকে, তো গ্রাফগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভৌত অধিশোষণের জন্য গ্রাফটা, আর এটা হচ্ছে কেমিক্যাল অধিশোষণের জন্য গ্রাফটা। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তো আপাতত আজকের মতো এইখানে এই যে ভিডিওটা দিলাম, সেই ভিডিওটাতে ফিজিক্যাল এর ওপর যে কোশ্চেনটা করেছিলাম সেই কোশ্চেনটা পুরোটা আলোচনা করে দিলাম। এরপরে যে কোশ্চেনটা আলোচনা করবো সেটা হচ্ছে ইনঅর্গানিক পোর্শনের উপরে, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক। তো এই পরের ভিডিওর জন্য ওয়েট করো, কিছুদিনের মধ্যেই পরের ভিডিওটা দেওয়া হবে, এবং যতগুলো কোশ্চেন আমি আলোচনা করব বা সেই কোশ্চেনগুলো তোমরা ভালো করে ফলো করো। আশা করি তোমরা এইচএসে অনেক ভালো ফল করতে পারবে এবং এগুলো তোমাদেরকে অনেক সাহায্য করবে। বেস্ট অফ লাক।